যদিও জয়েন মনে হয় কম, পরে হয়তো সবাই দেখে নিবে। আচ্ছা, অনেকদিন পর কেমিস্ট্রি ক্লাস, যেহেতু আমরা এর আগে একটা চ্যাপ্টার শেষ করে ফেলছিলাম। আহ, আর আমাদের এই সেমিস্টারে আসেই হলো কেমিস্ট্রি 2টা চ্যাপ্টার। একটা চ্যাপ্টার তো শেষ, তাহলে আর একটা চ্যাপ্টার আছে, সেটা হলো যে পদার্থের গঠন, তাই তো? তো পদার্থের গঠন যেটা, এটা কিন্তু আমাদের প্রথম চ্যাপ্টার যেটা ছিল, ওইটা কিন্তু একটু ছোট ছিল। আমরা মোটামুটি 3টা ক্লাসে শেষ করতে পারছিলাম। বাট পদার্থের গঠন এই চ্যাপ্টারে কিন্তু আমাদের পড়ালেখা করার মতো অনেক কিছু আছে। এই কারণে এটার একটু বেশি ক্লাস লাগবে আমাদের। দেখা গেছে ওইটা ডাবল ক্লাস লাগবে। আর সবচেয়ে ভালো যেটা, যে মজার ব্যাপার যেটা, যে এই চ্যাপ্টারটা যদি আমরা পড়তে পারি, তাহলে আমাদের নেক্সট সেমিস্টারে এর পরের যেটা চ্যাপ্টার আছে পর্যায় সারণী, ওইটা পড়তে আমাদের অনেকটা ইজি হয়ে যাবে। কারণ পর্যায় সারণীর কিছু কিছু জিনিস এই চ্যাপ্টারে আমাদের চলে আসবে। কারণ আমি তো আগেই বলছি যে আমাদের কেমিস্ট্রির পড়ালেখাগুলো একটু কি কোরিলেটেড, একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারে কি আছে, মিল আছে। তো আজকে আমাদের যেটা আমরা বলতে পারি, তাহলে পদার্থের গঠনে আজকে আমরা কি নিয়ে পড়বো সেটা একটু আমরা দেখি। আমি যেটা টপিক সিলেক্ট করছি সেটা হলো যে আমাদের বইয়ে যেটা আছে, আমাদের বইয়ের প্রথমে যেটা আছে সেটা হলো যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটা নিয়ে আমাদের আলোচনা আছে। তো এই তিনটা জিনিসই আমরা পড়বো। তবে আহ, একটু বড় করে পড়বো। সেটা হলো যে আমাদের ডিরেক্ট বইয়ে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আছে, কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন জানার আগে আমাদের তো আগে জানতে হবে অণু এবং পরমাণু। কারণ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এটা অণু পরমাণু থেকেই তো আমাদের আসবে। এই জন্য আমরা প্রথমে দেখবো হলো অণু পরমাণু, এরপরে ডাল্টনের পরমাণুবাদ। আচ্ছা, ডাল্টনের পরমাণুবাদ এই জিনিসটা জানাবো এই কারণে যে এই অণু এবং পরমাণুর যে কিছু মতবাদ আছে, সেই মতবাদটা আমরা একটু দেখব। এই জিনিসগুলো কিন্তু আমাদের বইয়ে নাই। এরপরে আছে ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি। তাহলে ডাল্টন যে পরমাণুবাদটা দিছে, তাহলে সেটার কি কি ত্রুটি আছে সেটা আমরা দেখব। আচ্ছা, এরপরে আছে আমাদের মূল কণিকা। বেসিক্যালি এই মূল কণিকার ভিতরে আছে আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো সেই মূল কণিকার মধ্যে আবার কিছু ভাগ আছে, স্থায়ী কণিকা, সেগুলো আমরা দেখব। আর সাথে আমরা দেখব পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর। তো যেটা বলতেছিলাম, যেমন এই পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর, এইটা কিন্তু আসলে আমাদের এখানে আসে না। এটা চাইলে পর্যায় সারণীতেও পড়ানো যায়, আবার এই চ্যাপ্টারেও পড়ানো যায়। তো যেহেতু আমাদের কিছু জিনিস আমাদের লাগবে, তো যদি আমরা পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর জিনিসটা বুঝি, এটা বুঝতে গেলে কিন্তু আবার একটু পর্যায় সারণীর একটু ধারণা লাগবে, মানে চ্যাপ্টার গুলা এইরকম। তো যাই হোক, বেসিক্যালি এগুলো আমাদের আজকে পড়া। আমরা একটু দেখবো যে নেক্সট কি। আচ্ছা, এখন এখানে বলা হয়েছে যে পরমাণু যেটা আছে, যে অনুপরমাণুর ধারণা, পরমাণু জিনিসটা কি। আগে যেটা বুঝাই সেটা হলো যে আমরা সবাই তো হাইড্রোজেনের নাম শুনছি, যেমন আমরা জানি কি পানি, তাই না? তো পানিতে আমরা সবসময় কি বলি, মানে একদম সহজ যেটা এক্সাম্পল সেটা দিয়েই বলতেছি। তো পানিতে আমরা যেটা বলি সেটা হলো যে এখানে পানি কিন্তু একটা অণু। পানি একটা কি, এটা কিন্তু অণু, ঠিক আছে? তো এখানে আমাদের কিন্তু এই যে এইচ কয়টা, দুইটা না? তো এই যে H2, এইটা কিন্তু আমাদের অণু। এটা কি অণু, তার মানে আমরা বলতে পারি যে দুইটা পরমাণু নিয়ে দেন আমাদের একটা কি হয়, আমাদের অণু হবে। তার মানে পরমাণু জিনিসটা হলো জাস্ট একটা এইচ, মানে হাইড্রোজেনের যে সংকেতটা। এইটুকু মনে হয়, এগুলো মনে হয় আমরা ক্লাস 8-এ মেবি আমরা পড়ে আসছি, তাই না? তাহলে জাস্ট এইচ, তাহলে এইচ এটা কি, হাইড্রোজেনের একটা কি প্রতীক, যেটাকে আমরা কি বলতেছি, পরমাণু বলতেছি। তাহলে এই এইচ যখন আমাদের দুইটা হয়ে যায়, তার মানে দুই বা ততোধিক যখন থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো, অণু বলবো। তো এটাই বলা হয়েছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নাই। ক্ষুদ্রতম কণা যার কি নাই, স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, তাকে কি বলে, পরমাণু বলে। যেমন এটার স্বাধীন কি নাই, অস্তিত্ব নাই, বাট এটা একক হিসেবে কি, যেমন এটা কি হাইড্রোজেনের যে প্রতীক, তাহলে সেই একক হিসেবে আমাদের কি করে, কাজ করে। এটাই বলা হচ্ছে। তাহলে এটাকে আমরা পরমাণু বলতে পারবো। আর যখন দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে গঠিত ক্ষুদ্র কণাকে আমরা কি বলতে পারবো, অণু বলতে পারবো। দ্যাট মিনস এই হলো H2।
এইটুকু নিয়ে মনে হয় না যে কারো কোনো সমস্যা আছে। অনেকেই আহ, এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এইটাকে আপনি এত, এই অনুপরমাণু খুব সিম্পল একটা জিনিস আপনি এত গুরুত্ব দিয়ে পড়াচ্ছেন কেন? কেন পড়াচ্ছি? আহ আপনারা তো জানেন যে আমি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পড়াই। তো যখন ইন্টারমিডিয়েট পাশ করে আসে স্টুডেন্ট ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, তারা মাঝে মধ্যে যদি বলা হয় যে অক্সিজেনের সংকেত লিখো, কি লিখো? অক্সিজেনের সংকেত। ওরা মাঝে মধ্যে এই যে জাস্ট এরকম একটা ও দিয়ে বসে থাকে, এটা অক্সিজেনের সংকেত। কিন্তু ও তো হলো অক্সিজেনের প্রতীক। ওটা হলো কি? অক্সিজেনের কি? প্রতীক, নট সংকেত। তাহলে যখন আমি এটা O2 হবে, তার মানে দুইটা অক্সিজেন পরমাণু মিলে একটা অণু যখন আমাদের O2 হবে, তাহলে তখন সেটাকে আমরা অক্সিজেনের সংকেত কি বলতে পারবো। তো দেখা যায় যে বড় লেভেলে যে অনেকেই এই সংকেতটা লিখতে ভুল করে, কারণ তাদের অণু পরমাণুর ক্লিয়ার কনসেপ্টটা নাই। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? তাহলে অণু পরমাণু নিয়ে এইটুকু নিয়ে আমাদের কারো কোনো সমস্যা নাই, তাই তো? ওকে, আমরা নেক্সট যাই। আচ্ছা, তাহলে জাস্ট আমরা অণুপরমাণু জিনিসটা বুঝলাম। সেই অণুপরমাণুর সাথে আমাদের এখন বলা হয়েছে কি, আমরা তো জন ডাল্টন নাম শুনছি। তো এই ডাল্টনের যে পরমাণুবাদ, দেখেন কত সালে দিছিল এটা? 1803 সাল। তার মানে এখন থেকে 200, না, আমরা এখন কততে আছি? 2024। তার মানে এখন থেকে 223 বছর আগে সে আহ এই মতবাদ দিয়ে গেছে অণুপরমাণু নিয়ে, তাই না? তো সে যেটা বলছে যে পরমাণুর ব্যাপারটা কি বলছে, যে এখানে সব পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তাহলে এই পরমাণুর মধ্যে যে কণাগুলো আছে না, এই কণাগুলাই আসলে ইলেকট্রন প্রোটন নিউট্রন। তো আমি চাইছি কি, মানে আমি আহ আজকের যে চ্যাপ্টারটা সাজিয়েছি এইভাবে, চ্যাপ্টার বলতে মানে আজকের যে ক্লাসের যতটুকু কন্টেন্ট আর কি, সেটা যে মানে ডিরেক্ট ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন না পড়ে এই ইলেকট্রন প্রোটন নিউট্রনটা আসলে কোথায় থেকে আসলো সেই জিনিসটা বোঝানোর চেষ্টা আর কি। তো এই ইলেকট্রন প্রোটন নিউট্রন কিন্তু আসলে আছে এই পরমাণুর ভিতরে। যেমন এই যে আমরা যদি বলি যে এই হাইড্রোজেনের মধ্যে আমাদের ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। এই এক্সাম্পলটা আমি পরে দেখাচ্ছি, ইলেকট্রন প্রোটন নিউট্রন পড়িয়ে তারপরে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলছে যে সব পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এসব কণাকে পরমাণু বা অ্যাটম বলে। তাহলে মৌলের ক্ষুদ্রতম কণার নাম সরল পরমাণু। মৌলের ক্ষুদ্রতম কণার নাম কি? সরল পরমাণু। এবং যৌগের ক্ষুদ্রতম কণার নাম কি? যৌগিক পরমাণু। তো খুব সিম্পল, যখন আমাদের যৌগ হবে তখন কি, মানে দুইয়ের অধিক হয়ে যাবে, তাহলে তখন সেটা যৌগিকই হবে। খুব সিম্পল। এগুলা জাস্ট আপনাদেরকে একটু জানানোর জন্য, এগুলো আপনাদের এক্সামের জন্য বা ওই রকম লাগবে না, বাট ব্যাপারগুলো একটু জানেন, তাহলে আপনার ক্লাস 10-এ যখন উঠবেন তখনও সুবিধা হবে, আবার যখন ইন্টারমিডিয়েটে যাবেন তখন সুবিধা হবে। আচ্ছা, পরমাণুর ভর ও ধর্ম। তাহলে বলা হয়েছে যে একই মৌলের সবগুলো পরমাণুর ভর সমান। একই মৌলের সবগুলো পরমাণুর ভর কি হবে? সমান হবে। ধর্ম কি হবে? একই হবে। তার যেমন হাইড্রোজেনের সব পরমাণুর ভর ও ধর্ম কি? একই। এখন এই যে হাইড্রোজেনের যে সব পরমাণু, তার মানে কি, এই যে এইচ এর এগুলার সব পরমাণুর ভরটা কি হবে? একই হবে। এইটাই বলা হয়েছে। আচ্ছা, এখন বলি পরমাণুর অবিভাজ্যতা, তাই না? অবিভাজ্যতা যেটা, যেমন কি, মানে যেটা হলো যে আমাকে বিভাজ্য হয় না, তাই তো? তাহলে পরমাণু কি অবিভাজ্য? অবিভাজ্য কেন? এখন আমি বলি, আমাদের অণুটা কিন্তু বিভাজ্য। কারণ কি, H2 এটাকে যদি আমি আলাদা করি তাহলে কি, একটা আলাদা এইচ, একটা আলাদা এইচ পাওয়া যাবে। এখন পরমাণু তো শুধুমাত্র কি একটা এইচ, এইটাকে আমি কিভাবে ভাগ করব? এটাকে ভাগ করার কোনো কি নাই, সুযোগ নাই। আচ্ছা, পরমাণুর অবিনাশিতা, পরমাণু অবিনাশী। অবিনাশী বলতে এইটা কিন্তু আমরা খেয়াল করে দেখেন, আমরা প্রথম চ্যাপ্টারে যে পড়ে আসছি ভৌত এবং রাসায়নিক পরিবর্তন, সেই ব্যাপারটা আসছে যে কোনো ভৌত বা রাসায়নিক পরিবর্তন কালে এক পদার্থের পরমাণু থেকে অপর পদার্থের পরমাণুতে রূপান্তর ঘটে মাত্র, এর কোনো ধ্বংস ঘটে না। এটা কিন্তু আমরা ওই যে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন ওইখানে আমরা ভালো করে দেখছিলাম। আচ্ছা, একই জায়গায় পরমাণু সংখ্যার অনুপাত। অনুপাতটা কি, যে কোনো নির্দিষ্ট যৌগ গঠনের জন্য একই মৌলসমূহ সবসময় তাদের পরমাণু নির্দিষ্ট সংখ্যা অনুপাতে কি হয়, যুক্ত হয়। যেমন আমাদের কি, যেটা বললাম, ওই যে পানির কথা বললাম, যে এখানে আমাদের দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে আর একটা কি হয়েছে, অক্সিজেন যুক্ত হয়েছে, হয়ে আমাদের এক অণু পানি হয়েছে। তো এটাই ছিল আমাদের কি, ডাল্টনের পরমাণুবাদ। আচ্ছা, এবার কি আসছে আমাদের ত্রুটি।
তাহলে ডাল্টন যে আগে কিন্তু আমাদের এরকম অনেক কিছু ছিল যেগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করার পরে সেগুলোর কিছু ত্রুটি দেখা দিছে। কি দেখা দিছে? ত্রুটি দেখা দিছে। তাহলে ত্রুটি সেটা কি? যেমন ডাল্টনের মত অনুসারে পরমাণু অবিভাজ্য এটা বলা হয়েছে, কিন্তু পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছে কি যে পরমাণুকে বিভাজন করা যায়। কি বিভাজনটা করা যায়? তাহলে ওখানে আমরা সরাসরি সংকেতের কথা বলছিলাম যে সংকেত এখান থেকে আলাদা করে এটা কি করা যাচ্ছে না, বিভাজন করা যাচ্ছে না প্রতীকে। বাট কি বিভাজন করা যাচ্ছে? এই যে এখন আমাদের মেইন যেটা আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেই জিনিসটা আমাদের চলে আসছে। তাহলে এই যে যে আমাদের এই যে পরমাণু, এইচ একটা পরমাণু, তাহলে আমি যেটা বলছিলাম যে এই পরমাণুর মধ্যে আমাদের কি আছে? প্রোটন আছে, ইলেকট্রন আছে, নিউট্রন এগুলো আছে, তাই তো? তাহলে এই জিনিসটাই বলা হচ্ছে যে এটাতে আমরা, তাহলে এটা হলো যে ডাল্টনের পরমাণুদের একটা ত্রুটি যে যেটাকে আমরা ভাগ করে ফেলতে পারতেছি, তাই তো? আচ্ছা, কোন নির্দিষ্ট মৌলের সব পরমাণুর ভর একই, ডাল্টনের এ ধারণাও ঠিক নয়, কারণ একই মৌলের আইসোটোপ সমূহের ভর কি ভিন্ন। এই আইসোটোপ জিনিসটার সাথে আপনারা পুরোপুরি নতুন এটা টার্ম। তো আইসোটোপ বা আইসোবার বা আইসোটোন এরকম কিছু টার্ম আছে বড় লেভেলে। তো আমি এই জিনিসগুলো দেখাবো আপনাদের ক্লাস 9 এর লেভেলে আইসোটোপ ব্যাপারটা আছে। তো এটা হলো যে আজকে আমরা যে ইলেকট্রন প্রোটন নিউট্রনে পড়বো এটা আমরা নেক্সট ক্লাসে যাব। আজকে হলো যে বুঝতে পারবেন না, আগে বেসিক যে জিনিসগুলো এগুলো একটু আমরা শিখে নিই। এই জন্য আমরা কি করতেছি, এই যে আইসোবার এই জিনিসটাতে আমরা পরে আসতেছি, যে এখানে জাস্ট একটু বলে দিয়ে যাই, পরবর্তীতে যখন নেক্সট ক্লাসে যখন আমি আইসোবার বা আইসোটোপ বা আইসো টোন এগুলা পড়াবো তখন বুঝবেন। একইভাবে আইসোবার আবিষ্কারের পর জানা গেল যে দুটি ভিন্ন মৌলের পারমাণবিক ভরও কি হতে পারে, একই হতে পারে। যেমন টেলুরিয়াম, টেলুরিয়াম আসলে একটা মৌল। এগুলো আমরা পদ্মা সারণীতে যখন আমরা 118টা মৌল দেখব তখন আমরা এগুলার নাম জানতে পারবো যে টেলুরিয়াম একটা মৌল এবং আয়োডিনও তো আমাদের একটা মৌল। জাস্ট একটু আপনাদেরকে বোঝানোর জন্য, টেলুরিয়ামকে প্রকাশ করা হয় টিই দিয়ে। টেলুরিয়ামকে প্রকাশ করা হয় কি দিয়ে? টিই দিয়ে। আর আয়োডিনকে প্রকাশ করা হয় আই দিয়ে। তো এটার পারমাণবিক সংখ্যা কত? 53। এই উভয় মৌলের পারমাণবিক ভর একই, মানে এটা বুঝাইছে জাস্ট যে আমাদের টেলুরিয়ামের পারমাণবিক সংখ্যাটা কত? 52, বাট পারমাণবিক ভর কত? 127। আবার তাহলে আয়োডিনটা কিন্তু 53, বাট এইটার ভরটাও কিন্তু কি সেম। তাহলে ওখানে কি বলছিল যে দুইটার আমাদের আইসোবারের সবগুলো কি হবে, ভর সমান হবে, বাট এখানে কিন্তু সমান না। তার মানে এটা ডাল্টনের পরমাণুবাদের একটা কি, এটা ত্রুটি। ঠিক আছে? তাহলে ডাল্টনের পরমাণুবাদে যৌগের ক্ষুদ্রতম কণাকে যৌগিক পরমাণু বলা হয়, কিন্তু এটি বাস্তবতা বিরোধী, কারণ যৌগের ক্ষুদ্রতম কণা হলো অণু। কোন যৌগ যদি আমরা বলি সেটার ক্ষুদ্রতম কণা হলো কি, অণু। তাহলে সুতরাং ডাল্টনের মতবাদ পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য দেখাতে কি হয়েছে, ব্যর্থ হয়েছে। তার মানে 1803 সালে জন ডাল্টন যে জিনিসটা আবিষ্কার করছিল, পরবর্তীতে কিন্তু সেই জিনিসগুলার কি বের হইছে, ত্রুটি বের হইছে। এইভাবেই মানে বিজ্ঞানের এরকম অনেক কিছু আছে যে প্রথমে একরকম হয়েছে, দেন পরে আবার সেটা কি হয়েছে, চেঞ্জ আসছে। আচ্ছা, এখন আসি আমরা এই জিনিসটাই যেটা আমাদের আজকের লেকচারে মেইনলি আমাদের যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে আমাদের এই ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন। তো তার আগে আমরা যে জিনিসটা পড়বো এগুলো ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল করতে হবে। এগুলো আমাদের পরবর্তীতে হায়ার ক্লাসেও কাজে দিবে। সেটা হলো যে এই যে মূল কণিকা, মূল কণিকাটা কি জিনিস? আমাদের বলা হয়েছে যে যে সকল ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত, মানে পরমাণুর ভিতরে যে ছোট ছোট যে বিভিন্ন যে কণা আছে, যেমন একটা হাইড্রোজেন, হাইড্রোজেন তো এইচটা সরাসরি মানে হয় নাই, এর ভিতরে অনেক কিছু আছে। তাহলে সেই জিনিসটা হলো পরমাণুর কি, মূল কণিকা। এই মূল কণিকা আবার কিন্তু তিন প্রকার। মূল কণিকা কয় প্রকার? তিন প্রকার। এটা কিন্তু আপনারা ইন্টারমিডিয়েটে যদি সায়েন্স নেন তখন আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? এই জিনিসটা যে মূল কণিকা তিন প্রকার। তাহলে এই তিন প্রকারের মধ্যে আমাদের কি আছে? স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর হলো কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর কি কম্পোজিট কণিকা। এখন এই স্থায়ী মূল কণিকাটা কি? কতগুলো মূল কণিকা আছে যা সব মৌলের পরমাণুতেই কি, সব মৌলের কি থাকে, পরমাণুতে থাকে, যেটা স্থায়ী মূল কণিকা। এই স্থায়ী মূল কণিকা আবার কয়টা? তিনটা। যে তিনটা হলো আমাদের ইলেকট্রন, প্রোটন আর কি নিউট্রন।
তাহলে আমরা এখান থেকে কি পড়তে পারতেছি যে আমাদের কি আছে, পরমাণুটা কি অসংখ্য কণিকা দ্বারা গঠিত। এর মধ্যে আমাদের কি যে মূল কণিকা আছে যেটা, সেটা কি তিন প্রকার। এই মূল কণিকার কি স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা আর কি কম্পোজিট কণিকা। তাহলে আমাদের বইয়ে আছে শুধুমাত্র স্থায়ী মূল কণিকার এই ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন। বাট আমি আপনাদেরকে অস্থায়ী মূল কণিকা কোনগুলা, কম্পোজিট কণিকা কি, আমি এটাও বুঝিয়ে দিব। এই জন্যই তো আমরা সেট আপে ভর্তি হয়েছি, যে যে জিনিসগুলো আমাদের বেসিক্যালি আরো লাগবে, যেগুলা সরাসরি আমাদের বইতে নাই, সেই জিনিসগুলোও আমরা দেখায় দিব, যেন পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, তাহলে এই যে স্থায়ী মূলক কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাহলে সেটা নিয়ে একটু আমরা আগে আহ, একটু ধারণা নেই, দেন আমরা অস্থায়ী মূল কণিকা বা কম্পোজিট কণিকা এটাই আমরা যাব। আচ্ছা, ইলেকট্রন। তাহলে ইলেকট্রন আমাদের আবিষ্কার করছে কে? বিজ্ঞানী জে জে থমসন। কত সালে আবিষ্কার করছে? 1897 সালে। তাহলে বিজ্ঞানী জে জে থমসন 1897 সালে আমাদের ইলেকট্রনটা কি করছে, আবিষ্কার করছে। তাহলে পরমাণুর স্থায়ী মূল কণিকা সমূহের মধ্যে ক্ষুদ্রতম হলো ইলেকট্রন। এখন এই পরমাণুর স্থায়ী মূল কণিকা সমূহের মধ্যে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম যেটা সেটাই হলো কি ইলেকট্রন। তাহলে সব মৌলের পরমাণু গঠনে উপস্থিত একটি সাধারণ মূল কণিকা এটি। ইলেকট্রন পরমাণুর বহির অঞ্চলে কক্ষপথে থাকে এবং নিউক্লিয়াসের চারিদিকে কি করে, আবর্তন করে। এবং মৌলসমূহের এবং তার যৌগগুলোর ধর্মাবলী প্রধানত কক্ষপথে ইলেকট্রনের বিন্যাসের উপরে কি নির্ভর করে। এখন এই যে যে ইলেকট্রনের ব্যাপারটা বলা হচ্ছে, এইটার জন্য এখন আমাদের পর্যায় সারণী লাগবে। এটাই আমি বলছি যে কেমিস্ট্রির পড়ালেখাগুলো একটু কোরিলেটেড। এখন এইখানে আপনাকে ইলেকট্রন বোঝানোর জন্য আগে আপনাকে ইলেকট্রন, যেমন আমরা এই যে হাইড্রোজেন যে বলতেছি, তাহলে এই হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যাটা কোথায়? হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যাটা আসলে 1। কত? 1। হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? একটা। যেমন আমরা সবসময়, আমি আজকে আপনাদেরকে জাস্ট হাইড্রোজেন আর অক্সিজেনটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, এই কারণে হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে আমরা সবাই পরিচিত। তো এই যে যেমন অক্সিজেন, এই অক্সিজেন ইলেকট্রন সংখ্যা আছে 8। কত আছে? 8। এটাই হলো আমাদের ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রনটা, যে হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে, অক্সিজেনে আছে কয়টা? 8টা ইলেকট্রন। ঠিক আছে? তাহলে এখন বলতে পারেন যে ভাই এটা কই থেকে আসলো? এটা আসলো পর্যায় সারণী থেকে, যে আমাদের যে পর্যায় সারণীতে যে অনেকগুলো যে মৌল আছে, যে 118টা মৌল, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার। তো এগুলো আমরা ওইভাবে ডিটেলস আমরা সবগুলা পর্যায় সারণীতেই পড়বো। এখন জাস্ট আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বোঝানোর জন্য আমাদের যতটুকু লাগবে এতটুকু আপনি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন ইলেকট্রনের ভর, প্রকৃত ভর, ইলেকট্রনের প্রকৃত ভর হলো 9.1 ইন্টু 10^28 গ্রাম। এখন দেখেন স্টুডেন্টরা অনেক সময় এই টাইপের ভুলগুলো করে ফেলে, যে 9.1 ইন্টু এটা 10 কত, 28 গ্রাম। এখন যেমন আপনাদের এই যে যে এক্সাম হয়, পরীক্ষা হয়, এখন আপনাকে পরীক্ষায় যেমন এমসিকিউ তো হয়, তাই না? মানে এমসিকিউতে আপনাকে দিল যে নিচের কোনটি ইলেকট্রনের ভর, নিচের কোনটি কি ইলেকট্রনের ভর। তো নিচের কোনটি ইলেকট্রনের ভর, এইটা 9.1 ইন্টু 10^28 গ্রাম, এইটা না বলে যদি এখন আপনাকে এইটা দেয়, একটু খেয়াল করে দেখেন। তাহলে এখানে বলা হয়েছে যে ইলেকট্রনের প্রকৃত ভর হলো কত, 9.1 ইন্টু 10^28 গ্রাম। আর এইখানে 9.1 ইন্টু 10^31, খেয়াল করে দেখেন আমি গ্রাম না কিলোগ্রাম দিছি। এখন এটা আর এটা কি সমান নাকি আলাদা? একটু বলেন তো, যারা ক্লাসে আছেন, যে এই 9.1 ইন্টু 10^28 গ্রাম আর এটা হলো 9.1 ইন্টু 10^31 কি কিলোগ্রাম, এই দুইটা কি সেম নাকি আলাদা?
একটু কমেন্ট করে বলেন। কেউ কি বলতে পারতেছেন না? আমি বললাম যে 9.1 × 10⁻²৮ গ্রাম, আর এই 9.1 × 10⁻31 কিলোগ্রাম, এই দুইটা জিনিস কি সেম নাকি আলাদা? যারা ক্লাসে আছি বলতে পারতেছি না কেন এটা? ক্লাসে কি মন নাই? দেখেন এইটা, যে এই যে এই এককটা কিসে আছে? গ্রামে আছে। কিসে আছে? গ্রামে আছে। আর এইটা কিসে আছে? কিলোগ্রামে আছে। তো আমরা কি জানি 1000 গ্রাম সমান কি 1 কিলোগ্রাম? তো 9.1 এই যে 10⁻²৮ গ্রাম থেকে যখন আমি কিলোগ্রামে যাব, তো গ্রামটা কি ছোট একক আর কিলোগ্রাম কি বড় একক? তাহলে যখন আমরা 1 কিলোগ্রাম সমান যখন 1000 গ্রাম হয়, তাহলে 1 গ্রাম সমান কি হবে? 1/1000 কিলোগ্রাম এটা হয়ে যাবে। তার মানে কি, যে যখন আমি গ্রাম থেকে কিলোগ্রাম এককে যাব, তখন এইটা কিন্তু আবার 1000 দিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে যখন এটা 1000 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে তখন কি হবে? এই 1000 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তো তখন 1000 দিয়ে ভাগ করে এটা কত আছে? 10⁻²৮। তো আমরা সবসময় এই যে 1/10, 1/10 সমান সমান কি? আমরা এটাকে লিখতে পারবো 10 ইনভার্স 1। 1/10 মানে কি? 10 ইনভার্স 1। যখন এটা আমাদের, যখন আমাদের এটা 1 বাই কি হবে? 100 হবে, তখন এটা কি হয়ে যাবে? 10 ইনভার্স 2। 10-এর জায়গায় কত আসছে? 100 আসছে। তার মানে কি দুইটা শূন্য হয়েছে, তাহলে তখন এটা কি হয়ে যাবে? 10 ইনভার্স 2 হয়ে যাবে। যখন এটা 1/1000, তখন এটা কি হয়ে যাবে? 10 ইনভার্স 3 হয়ে যাবে। তো আমরা যেটা লিখছিলাম যে এখানে আছে 9.1 × 10⁻²৮ গ্রাম, তাহলে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দেই, তো 10 ইনভার্স 3, এই 10 ইনভার্স 3টা এটার সাথে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তো তখন যখন আমরা এটা হবে যে 10 ইনভার্স 28, এরপরে আপনার হলো 10 ইনভার্স কি 3, তো এই 10 ইনভার্স 3টা মিলে এটা কি হয়ে যাবে? 10 ইনভার্স 31। তার মানে 10 ইনভার্স 28 গ্রাম বা 10 ইনভার্স 31 কিলোগ্রাম, ব্যাপারটা সেম। এবার কি বুঝছি সবাই? আপনারা কি ক্লাসে যারা আছেন, ক্লাস কি করতেছেন নাকি জাস্ট হলো যে জয়েন করে বসে আছেন? আচ্ছা, আরেকবার বুঝাই দেন কি বুঝেন নাই। আমি আরেকবার বলতেছি। আচ্ছা, আমি বলছিলাম এই ব্যাপারটা, আমাদের এখানে ইলেকট্রনের প্রকৃত ভর কত? 9.1 × 10⁻²৮ কি গ্রাম। একটু খেয়াল করেন যে ইলেকট্রনের প্রকৃত ভর 9.1 × 10⁻²৮ কি গ্রাম। আমি বলছি যে এইটা সমান সমান যদি আমি লিখি 9.1 × 10⁻31 কিলোগ্রাম। তো 9.1 × 10⁻²৮ গ্রাম আর 9.1 × 10⁻31 কিলোগ্রাম, দুইটা জিনিস একই নাকি আলাদা? এই জিনিসটা বলছিলাম। দুইটা জিনিস একই। আমরা কি এই জিনিসটা সবাই জানি না? 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম, এটা তো আমরা সবাই জানি যে 1 কিলোগ্রাম সমান সমান কি 1000 গ্রাম। তাহলে এখানে ইলেকট্রনের প্রকৃত ভরটা কোন এককে দেওয়া আছে? জিটা মানে কি? গ্রাম একক। জিটা মানে হলো কি একক? গ্রাম একক। ঠিক আছে। আর আমি এখানে কি দিছি? কেজি। তো কেজিটা কি?
কিলোগ্রাম একক। কেজিটা হলো কি কিলোগ্রাম একক। তাহলে আমি সেইটা আস্ক করছি যে তাহলে 10^28 গ্রাম আর এখানে হলো 10^31 কিলোগ্রাম। দুইটা জিনিস সমান। কারণ কি এই যে 1 কিলোগ্রাম সমান যখন 1000 গ্রাম হবে তার মানে কি 1 গ্রাম সমান সমান কি হবে 1/1000 কিলোগ্রাম হবে। তাহলে এখানে সেটাই হয়েছে যে গ্রাম এককটাকে আমি কনভার্ট করে কিসে নিয়ে গেছি কিলোগ্রামে নিয়ে গেছি। তখন এই সংখ্যাটা যখন আমি গ্রাম থেকে কিলোগ্রামে যাব তখন কি হয়ে যাবে 1000 দিয়ে ভাগ হয়ে যাবে। হয়ে 1000 দিয়ে যদি ভাগ হয় তাহলে এটা কি 28, তাহলে এটা ভাগ হলে কি হয়ে যাবে 31। এবার বুঝছি সবাই। ওকে, তাহলে এটা বুঝলাম। এরপর আমরা বলি যে এরপর একটা এর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1/1836 প্রায় অংশ। এটা কেন হচ্ছে কারণ আমাদের হাইড্রোজেনের ভরটা কত হয় 1। তাহলে এটা সেটাই বলা হয়েছে। এটা আমাদের ওইরকম দরকার নাই। আমাদের মেইন যেটা লাগবে যে এখানে আপনি ইলেকট্রনের ভরটা জানবেন আর এখানে আপনি এর প্রকৃত চার্জ। তাহলে ইলেকট্রনের চার্জ কত ইলেকট্রনের চার্জ হলো -1.6 ইন্টু 10 কি 19 কুলম। যখন আমরা কোনো কিছু চার্জ যেটা আমরা প্রকাশ করি তাহলে সেটা কিসে প্রকাশ করব কুলম্বে প্রকাশ করব। কুলম্ব যে এককটা আছে তো এখানে কুলম্ব কুলম্ব যদি আমি বাংলা দিয়ে না লিখে যদি আমি লিখি তাহলে এটাকে সি লিখতে পারবো। কি লিখতে পারবো সি। তাহলে এটার প্রকৃত চার্জ হবে যে 1.6 ইন্টু 10^19 কি কুলম্ব বা সি, যেটাই বলি না কেন একই ব্যাপার। ক্লিয়ার? ঈদে কি সবাই মাংস একটু বেশি খেয়ে ফেলছে না? এই জন্য ক্লাসে প্রেজেন্ট কম, আবার হলো যে কি একটু কম বুঝতেছি, মনোযোগ নাই। আচ্ছা, তাহলে ইলেকট্রনের পরে এবার আমাদের কি আসলো প্রোটন আসলো, তাই তো? তাহলে আমরা যদি প্রোটনের কথা বলি তাহলে এটার আবিষ্কারককে বিজ্ঞানী রাদারফোর্ড। এটা আবিষ্কার হয়েছে কত 1920 সালে। খেয়াল করে দেখেন যে আমাদের ইলেকট্রন আবিষ্কার হয়েছিল কত সালে 1897 সালে। তাহলে এর কত বছর পরে আবার প্রোটন আবিষ্কার হয়েছে 23 বছর পর। তাহলে সকল মৌলের পরমাণু একটি সাধারণ মূল কণিকা। এটি পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রে থাকে। হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে বিরাজিত একমাত্র ইলেকট্রনটি অপসারণ করলে যে ধনাত্মক বিদ্যুৎবাহী কণা অবশিষ্ট থাকে তাকেই প্রোটন বলা হয়। তাই প্রোটন হলো এইচ প্লাস। কি হবে এইচ প্লাস। এই যে হাইড্রোজেন প্রোটন হলো এইচ প্লাস। ঠিক আছে একটা। তাহলে এই প্লাসটা কি এটা হলো চার্জ। এটা হলো কি চার্জ। আমাদের চার্জ যেটা আছে চার্জ হলো দুই প্রকার। চার্জ হলো কয় প্রকার দুই প্রকার। চার্জ হলো দুই প্রকার। একটা কি চার্জ পজিটিভ চার্জ আর একটা কি চার্জ নেগেটিভ চার্জ। ঠিক আছে। তো এই এইচ প্লাস যেটা এই পজিটিভ চার্জ দ্বারা যেটা বোঝায় প্রকাশ করা হয় সেটাই হলো আমাদের কি প্রোটন। প্রোটন আপেক্ষিক ভর 1 একক। এটা হাইড্রোজেনের ভরের সমান। আর প্রকৃত ভর হলো 1.672 10^24 গ্রাম। এগুলা মাঝে মধ্যে আমাদের এমসিকিউতে আসতে পারে যে এটা আমাদের প্রোটনের ভরটা কত ইলেকট্রনের ভরটা কত। আর প্রোটন যেহেতু একক ধনাত্মক বিদ্যুৎধর্মী এর প্রকৃত চার্জ। তাহলে খেয়াল করে দেখেন ইলেকট্রনটা হলো কি ইলেকট্রনের চার্জের নেগেটিভ এটা আমরা সবাই জানি। ইলেকট্রনের জন্য হলো কি -1.6 ইন্টু 10^19 কুলম্ব হয়। আর প্রোটনের ক্ষেত্রে এই মাইনাসটাই কি হয়ে যায় প্লাস হয়ে যায়। কেন হয়ে যায় কারণ হলো প্রোটন হলো আমাদের কি ধর্মী পজিটিভ ধর্মী। ঠিক আছে এইটাই আর কিছু না। আর ইলেকট্রন প্রোটন নিউট্রন জিনিসটা আমি একটু পরে আমি উদাহরণ দিয়ে ভালো করে বুঝাই দিচ্ছি। আমরা একটু যাই নিউট্রনে, তারপর বুঝাই দিচ্ছি। আচ্ছা তাহলে নিউটন নিউটন আবিষ্কার হয়েছে কত সালে 1932 সালে। কি আবিষ্কার করছে বিজ্ঞানী চ্যাডউইক। তাহলে আমাদের প্রোটন আবিষ্কার হয়েছিল কত 1920 সালে। তার 12 বছর পরে কি আবিষ্কার হয়েছে নিউটন আবিষ্কার হয়েছে। এটি কি চার্জ নিরপেক্ষ। আমরা ইলেকট্রনের চার্জ পাইছি কি নেগেটিভ। ভালো করে একটু খেয়াল করেন এগুলা বুঝার। ইলেকট্রনের চার্জ পাইছি কি নেগেটিভ আর প্রোটনের চার্জ পাইছি কি পজিটিভ। বাট নিউটনের কোনো কি নাই চার্জ নাই, এটা নিউট্রাল। ঠিক আছে। তাহলে এই কণার ভর ভর আমাদের এটার জন্য ইম্পর্টেন্ট না। আর এই জিনিসটাও আমাদের এখানে বলা হয়েছে যে চার্জ নিরপেক্ষ নিউট্রন কণা ভেঙে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনে কি হয় পরিণত হয়। এইটা আমি অন্যভাবে বুঝাচ্ছি। আচ্ছা আমরা যদি এই ছকটা যদি একটু দেখি ইলেকট্রন প্রোটন নিউট্রনের যেটা তাহলে একটু আমরা এখানে
ভালো করে আহ বুঝতে পারি, সেটা হলো যে এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তো এখানে প্রতীক যেটা আছে ইপি, ইলেকট্রন কি কি ই দিয়ে প্রকাশ করা হয়, প্রোটনকে পি দিয়ে প্রকাশ করা হয়, আর নিউট্রনকে কি এন দিয়ে প্রকাশ করা হয়। কারণ কি, ইলেকট্রন আমরা যখন এটা যদি আমরা স্পেলিং লিখি তাহলে কি আসবে, ইলেকট্রনে কি আসবে ই এল ই সি, এই কারণে ই দিয়ে প্রকাশ করা হচ্ছে। প্রোটন অবশ্যই প্রথমে কি আসবে পি আসবে, নিউট্রন কি আসবে এন আসবে, এই জন্য ইপিএন এটাতে প্রকাশ করা হচ্ছে। তাহলে এই যে ভরের ব্যাপারটা দেওয়া আছে, এখানে চার্জ যে জিনিসটা আমরা বৈশিষ্ট্যে পড়ে ফেললাম সেইটারই এখানে আবার কি করে দেওয়া আছে, ছক করে দেওয়া আছে, যে আমাদের প্রোটনের চার্জ কি +1, ইলেকট্রনের -1, আর নিউট্রনের ক্ষেত্রে কি আন্ডার, তাই তো। তাহলে প্রকৃত ভর, আমরা ভরের জিনিসটা একটু আগে দেখছি যে 9.1 × 10⁻28 কি, এটা কিন্তু এই যে গ্রামে দেওয়া আছে, খেয়াল করবেন কিসে দেওয়া আছে, গ্রামে দেওয়া আছে। এইটা কিন্তু কিলোগ্রামে আসতে পারে, কিসে আসতে পারে, কিলোগ্রামে আসতে পারে। গ্রাম থেকে কিলোগ্রামে গেলে ওটাকে আমাদের কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, খুব সিম্পল কেস। প্রকৃত চার্জ, তাহলে চার্জের ক্ষেত্রে কি, প্রোটনের ক্ষেত্রে কি আমাদের চার্জটা কি হয়, পজিটিভ হয়। তাহলে 1.6 × 10⁻19 নিউটনের কি চার্জ নিরপেক্ষ, আর ইলেকট্রনটা হলো কি মাইনাস। অবস্থান, তাহলে প্রোটন অবস্থান করে কোথায়, নিউক্লিয়াসে, নিউট্রন নিউক্লিয়াসে, আর ইলেকট্রন কোথায়, কক্ষপথে। তো এখন বলতে পারেন ভাই এই কক্ষপথ, নিউক্লিয়াস, এগুলা কোথায়, এগুলা পরবর্তীতে আমি আপনাদেরকে রাদারফোর্ডের পরমাণু মডেল আছে সেখানে পড়াবো। আচ্ছা, তার আগে এখন আমি আপনাদেরকে একটু তাহলে যেটা বলি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের কনসেপ্টটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আচ্ছা, তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের কনসেপ্ট ক্লিয়ার করার আগে আপনাকে আরেকটা জিনিস পরে দেখে আসতে হবে, সেটা হলো মানে একটার সাথে একটা কোরিলেটেড, মানে একটা না জেনে আরেকটা পড়া যাচ্ছে না। সেটা হলো এই পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর, এই জিনিসটা একটু জানতে হবে। এটা জানলে আমি খুব ইজিলি আপনাকে এটা পড়াতে পারবো। দেখেন একটু খেয়াল করেন, বলা হয়েছে যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক চার্জ তথা প্রোটনের সংখ্যাকে ওই মৌলের কি বলা হয়, পারমাণবিক সংখ্যা বলা হয়। প্রোটনের যে সংখ্যাটা, দ্যাট মিন্স আমি বলি ওই যে যে হাইড্রোজেনের কথা বললাম যে 1, এইটাই কিন্তু প্রোটনের সংখ্যা, মানে হাইড্রোজেনের কি পারমাণবিক সংখ্যা, কি সংখ্যা, পারমাণবিক সংখ্যা। অক্সিজেনের ক্ষেত্রে যে 8 বললাম না, এই 8টাই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এইটা মনে রাখবেন, কোনো মৌলের বা কোনো পরমাণুর এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কখনো পরিবর্তন হয় না। এটা একদম রিমেম্বার ইট, যে কোনো মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কখনো কি হয় না, চেঞ্জ হয় না। বাট ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা চেঞ্জ হয়। ক্লিয়ার? প্রোটন সংখ্যা কি হবে না, ফিক্স থাকবে, মানে হাইড্রোজেনের 1 মানে কি 1, এটা প্রোটন সংখ্যা চেঞ্জ হবে না। পারমাণবিক সংখ্যাটা কি হবে না, চেঞ্জ হবে না, কারণ এই পারমাণবিক সংখ্যার উপর অবস্থান করেই পর্যায় সারণীতে আমাদের হাইড্রোজেন এটা প্রথম মৌল হিসেবে অবস্থান করছে, কারণ এটার সংখ্যাটা কত 1, অক্সিজেন কত 8। এইভাবে আমাদের গেছে, যেমন সোডিয়াম, সোডিয়াম হলো 11। তো যেটা বলতেছিলাম, তো এই জন্য এইটা, আরেকটা জিনিস এটা একটু মাথায় রাখবেন, সেটা হলো এরকম একটা জিনিস আসে যে এই যে যে মৌল আছে, মৌলের মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে, মৌলিক বৈশিষ্ট্য তো বোঝেন, যেটা তার জন্য কি অনন্য, এই মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। কি সংখ্যা, প্রোটন সংখ্যা বা কি পারমাণবিক সংখ্যা আমাদের কোনো মৌলের মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কারণ এই যে চেঞ্জ হয় না। আমি কি বুঝাতে পারছি? এই জন্য যদি আপনাকে প্রশ্ন করা হয় যে নিচের কোনটি কোনো মৌলের আহ বা কোনো পরমাণুর আমাদের মৌলিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাহলে কি হবে, অবশ্যই কি হবে, প্রোটন হবে। এখন বলা হয়েছে যে উদাহরণস্বরূপ ম্যাগনেসিয়াম পরমাণু নিউক্লিয়াসে 12টি প্রোটন আছে। যেমন আমি ওই যে বললাম যে সোডিয়াম, সোডিয়াম হলো 11, সোডিয়ামকে প্রকাশ করা হয় Na দিয়ে, কি দিয়ে প্রকাশ করা হয়, Na দিয়ে। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামকে প্রকাশ করা হয় Mg, কি দিয়ে প্রকাশ করা হয়, Mg, আর এটার সংখ্যাটা হলো 12। তো সেটাই বলা হয়েছে যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 12 হয়, তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যদি 8 হয়, সোডিয়ামের 11 হয়, ক্লোরিনের কি হয় 17 হয়। এই যে এখানে একটা আহ 11 সোডিয়াম, তাহলে এটা কি সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে যে পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা সেম, পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি সেম। ক্লিয়ার? এই পারমাণবিক সংখ্যা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন তো, বুঝছেন পারমাণবিক সংখ্যাটা, এটা অনেক ইম্পর্টেন্ট।
পারমাণবিক সংখ্যাটা আমরা সবাই বুঝতে পারছি কিনা? আচ্ছা, যদি আমরা পারমাণবিক সংখ্যাটা বুঝতে পারি তাহলে আমরা একটু পারমাণবিক ভরটা বুঝে নেই। পারমাণবিক ভর, তাহলে আমরা একটু আগে ছিলাম কিসে? পারমাণবিক সংখ্যাতে। আমরা এবার কি বুঝবো? পারমাণবিক ভর বুঝবো। আর পারমাণবিক ভরটা হলো যে কোনো মৌলের পরমাণুর প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা। প্রোটন এবং নিউট্রনের কি মোট সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যাকে ওই মৌলের কি বলা হয়? ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যাটাকে আমি বলি, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে আমি যদি হাইড্রোজেনটাকে প্রকাশ করি, আমি এইভাবে প্রকাশ করতে পারবো যে 2 1, এখানে হাইড্রোজেন। একটু খেয়াল করেন সবাই, 2 1 এটা হলো কি? হাইড্রোজেন। এই যে 1 যেটা আছে এইটা হলো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা কি সংখ্যা? প্রোটন সংখ্যা। আর এই যে 2 যেটা আছে এটাই হলো হাইড্রোজেনের ভর। হাইড্রোজেনের কি? পারমাণবিক ভরটা। যেমন আমি যদি এরকম বলি, যেমন আমরা আহ অক্সিজেন, অক্সিজেন যদি লিখি 16, এখানে 8, এটা অক্সিজেন। তো এখানে এই যে 8 যেটা আছে, 8টা হলো আমাদের কি সংখ্যা? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। পারমাণবিক কি সংখ্যা। আর এই যে যে 16 যেটা, এটা হলো পারমাণবিক ভর। তো এখানে সবাই পজিশন থেকে সবাই যেটা একটা জিনিস করে সেটা হলো যে যে যদি আমরা পারমাণবিক সংখ্যাকে যদি দ্বিগুণ করে দেই, পারমাণবিক সংখ্যাকে যদি আমরা কি করে দেই? দ্বিগুণ করে দেই, তাহলেই আমাদের ভর হয়ে যায়। এই কনসেপ্টটা কিন্তু আবার রাইট না। কারণ হলো যে এই যে সোডিয়ামের ক্ষেত্রে, তাহলে সোডিয়াম হলো আমাদের, এই হলো সোডিয়াম, তাই তো? এই হলো 11 সোডিয়াম। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আমাদের 11। তাহলে এটা পারমাণবিক ভর কত হওয়ার কথা ছিল? 22 হওয়ার কথা ছিল। কিন্তু পারমাণবিক ভর কিন্তু 22 হয় না, সেটা হয় হলো 23। আপনারা যে কয়জন আছেন, আহ আমি তো আরো বড় ক্লাসে পড়াই, সো বলতে পারবো এই যে যে এই পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভরটা আছে না, আপনারা তো মাত্র ক্লাস 9-এ আছেন। এখন আমি পড়াচ্ছি, আমি আপনাদেরকে এগুলা ডিটেলসে সব বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের যেসব ছেলে মেয়েগুলা ইন্টারমিডিয়েট পাশ করে আসে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য যখন পড়ে, তখনও ওরা এই পারমাণবিক সংখ্যার পারমাণবিক ভর বোঝে না। এরা অক্সিজেনের 8 আর 16 এইটার পার্থক্য করতে পারে না, যে কখন অক্সিজেনের 8 হয় আর কখন অক্সিজেনের 16 হয়। সেই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এখানে সোডিয়ামের তাহলে পারমাণবিক সংখ্যাটা কত হবে? 11। আর ভরটা কত? 23। তো এই জিনিসগুলো পর্যায় সারণীতে আমরা আরো ডিটেলসে শিখবো। আমি জাস্ট এখন বোঝানোর জন্য যতটুকু লাগে। তাহলে এখানে বলা হয়েছে, তাহলে অক্সিজেনের পরমাণু নিউক্লিয়াসে প্রোটন কয়টা আছে? 8টি। আর নিউট্রন কয়টা আছে? 8টি। তাহলে এই দুইটা মিলে আসলে কত হয়েছে? 16 হয়েছে। এখন এখানে যদি আমি আবার অন্য কিছু পড়াই, থাক ওইটা আজকে আপনাদেরকে মাথায় দিব না কষ্ট করে। ওই যে আইসোটোপ বা আইসোবার, যেমন অক্সিজেন এখানে কত, আবার কিন্তু এই যে 16 অক্সিজেন, 17 অক্সিজেন, এগুলাও হয়। তো এটা আমি আজকে বুঝাবো না, আজকে আপনাদের জন্য এটা কষ্ট হয়ে যাবে, বুঝতে পারবেন না। এটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো। তো এখন আমরা বুঝবো যেটা, সেটা হলো যে এখন আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রনের ব্যাপারটা আমরা কনসেপ্টটা ক্লিয়ার হব ভালো করে এক্সাম্পলের সাহায্যে। আচ্ছা, এটা হলো ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন। সাপোজ অক্সিজেন, একটু খেয়াল করবেন, অক্সিজেন 8, ঠিক আছে? সাপোজ আপনাকে বলা হলো, বা অক্সিজেন 8 আপনাকে দেওয়া হলো না, বলা হলো, সরাসরি বলা হলো যে অক্সিজেনের ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সংখ্যা বের করতে হবে। অক্সিজেনের ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সংখ্যা কি করতে হবে? বের করতে হবে। এটা একটা বুঝলে আপনাদের ইলেকট্রন প্রোটন নিউট্রনের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। অক্সিজেনের ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সংখ্যা কি করতে হবে? বের করতে হবে। তাহলে দেখেন, আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা ই লিখি, ইতে আমাদের কি? ইলেকট্রন, পিতে হলো আমাদের প্রোটন, আর এনটা হলো আমাদের কি? নিউট্রন। তাহলে অক্সিজেনের 8, অক্সিজেন আমরা নর্মালি কি জানি, একটু আগে আমরা লিখছিলাম। তাহলে অক্সিজেন কত? এখানে এর পারমাণবিক সংখ্যা কত? 8। আর পারমাণবিক ভর কত? 16। ক্লিয়ার? তাহলে অক্সিজেনের এখানে 8 পারমাণবিক সংখ্যা এবং এটা কি? 16 পারমাণবিক ভর। এই যে যে সংখ্যাটা যে 8 আছে, যেটা প্রোটন সংখ্যা, এটাই কিন্তু ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যাটাই আমাদের, কোন মৌলের যে প্রোটন সংখ্যা সেটাই আবার আমাদের কি সংখ্যা?
ইলেকট্রন সংখ্যা। তো ইলেকট্রন বিন্যাস কিভাবে লেখে এটা আমি আপনাদেরকে সামনের দিন দেখাবো। ওইটার জন্য আমাদের আবার অরবিট অরবিটাল পড়তে হবে। এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। তো এখন যেটা দেখেন সেটা হলো যে ইলেকট্রন, তাহলে এই 8 16 এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে? 8। এটার প্রোটন সংখ্যা কত হবে তাহলে? এটার প্রোটন সংখ্যাও 8। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমাদের এখানে ইলেকট্রন সংখ্যা 8, এখানে প্রোটন সংখ্যাও কত? 8। নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা বের করার নিয়ম হলো এই যে এখানে যে পারমাণবিক যে কি আছে, ভর আছে, এই পারমাণবিক ভর থেকে আপনি পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করবেন। পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যাটা কি করবেন? বিয়োগ করবেন। তাহলে এই 16 থেকে যদি 8 বিয়োগ করেন তাহলে এটা নিউটনের সংখ্যা কত হবে? 8। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে দেখেন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সবগুলা সংখ্যাটা কি সমান, যেটা 8। এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে দেখেন এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সোডিয়াম। সোডিয়াম, এই সোডিয়ামের ক্ষেত্রে আমাকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংখ্যা ক্যালকুলেশন করে আমাকে কমেন্টে জানান। কি বলছি বুঝে গেছে? অক্সিজেনের ক্ষেত্রে আমি বললাম, তাহলে যদি আমি সোডিয়ামের ক্ষেত্রে বলি তাহলে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংখ্যাটা একটু ক্যালকুলেশন করে আমাকে কমেন্টে বলেন সোডিয়ামের ক্ষেত্রে। খুবই সিম্পল, কঠিন কিন্তু কিছু না, তাই না? তাহলে এখানে বলে দেওয়া আছে আমাদের সোডিয়ামের ক্ষেত্রে এটা কত হবে। তাহলে সোডিয়াম কত এখানে? 11। তো আমরা সোডিয়ামের এখানে আমরা এটা পারমাণবিক সংখ্যাটা জানি 11। তাহলে এটা পারমাণবিক ভর কত হবে? তাহলে পারমাণবিক ভর হবে 23। পারমাণবিক ভর কত হবে? 23 হবে। তাহলে পারমাণবিক ভর যদি 23 হয় তো সোডিয়ামের ক্ষেত্রে এখানে ইলেকট্রন সংখ্যা তাহলে কত হবে? 11 হবে। আমাদের প্রোটন সংখ্যা এটাও কত হবে? 11 হবে। আর নিউট্রন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা আমরা কি শিখছিলাম যে আমাদের এই পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যাটা কি হবে? বিয়োগ যাবে। তাহলে 23 থেকে 11 বাদ দিলে কত হবে? 12 হবে। খুবই সিম্পল। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বের করাটা আমরা শিখলাম। আমরা নেক্সট ক্লাসে এটার যেটা অ্যাডভান্স লেভেলটা যখন, যে এই সোডিয়ামের, যেমন সোডিয়ামের এখানে সোডিয়ামের জায়গায় এটা সোডিয়াম প্লাস হইতে পারে, এগুলো আমি আজকে আপনাদেরকে শিখাইতে চাচ্ছি না। মানে আজকে জাস্ট বেসিক একটা ধারণা দিতে চাচ্ছি যে তাহলে সোডিয়াম যে প্লাস, এই সোডিয়াম প্লাসের তখন আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সংখ্যাগুলো কেমন হবে। তো সামনের দিন এইটা শেখানোর আগে আমি আপনাদেরকে ইলেকট্রন বিন্যাস শিখাবো, শিখায় দেন আমি এই জিনিসগুলোতে আবার কি যাব। আজকে জাস্ট নর্মালি এতে থাকেন, সেটা হলো যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সংখ্যা বের করাটা আমরা শিখলাম। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সংখ্যা এটা বের করা নিয়ে কারো কোনো সমস্যা কি নাই? ওকে, তাহলে পারমাণবিক ভর বা পারমাণবিক সংখ্যা এই জিনিসগুলো আমরা জানলাম। আচ্ছা, এখন আমরা যেটা একটু জানবো সেটা হলো যে আমাদের স্লাইডে সরাসরি দেওয়া নাই, বাট এই যে, তাহলে এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা কি সম্পর্কে তাহলে আমরা জানলাম সবাই? স্থায়ী কি মূল কণিকা। তাহলে স্থায়ী মূল কণিকা আমরা কিন্তু জেনে ফেললাম। তাহলে আমাদের কিন্তু এখন বাকি আছে এখানে অস্থায়ী মূল কণিকা এবং কি কম্পোজিট কণিকা। অস্থায়ী মূল কণিকা আর কি কম্পোজিট কণিকা। এই জিনিসটা আমরা এখনো কি জানি না যে অস্থায়ী মূল কণিকা কি। তো স্থায়ী মূল কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এটা আমাদের বইয়ে ছিল, এটুকু শিখলাম। এখন সাথে আপনারা একটু দেখে নেন বা একটু যদি লিখে নিলেও ভালো হয় যে অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকার জাস্ট এক্সাম্পল। অস্থায়ী মূল কণিকার কি এক্সাম্পল? অস্থায়ী মূল কণিকা বলা হয় পজিট্রন। কি নাম? পজিট্রন, মেসন। জাস্ট এক্সাম্পলটা যে অস্থায়ী মূল কণিকা কোনগুলা, এগুলা ডিটেলস পড়াবো না।
আপনারা এখনো বাচ্চা আছেন, মানে বাচ্চা বলতে হলো যে 9-এ যে সেই হিসেবে মানে এগুলা পড়ানোর দিক থেকে বাচ্চা আর কি, মানে এগুলো আরো বড় ক্লাসে পড়তে হয়। আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি। তাহলে এই অস্থায়ী মূলকণিকা, পজিট্রন, মেসন, আরো আছে পাইয়ন, মিউন। তাহলে আমাদের অস্থায়ী মূলকণিকা কি কি আছে? পজিট্রন, মেসন, পাইয়ন, মিউন, তারপরে আমাদের আছে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। তো জাস্ট আমি ধারণা দিচ্ছি। কম্পোজিট কণিকা, কি কণিকা? কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকার একটা এক্সাম্পল আছে, সেটা হলো ডিউট্রন কণা। কি নাম? আমাদের কম্পোজিট কণিকার ক্ষেত্রে যেটা আছে সেটা হলো কি? ডিউট্রন কণা। এখন বলতে পারেন ভাই এটা তো কখনই নাম শুনি নাই, বুঝিও নাই, ডিউট্রন কণা আমাদের বইয়েও নাই, তাই না? তাহলে আমি জাস্ট এইটুকু একটু ক্লিয়ার করে নেই, ডিউট্রন কণাটা কি একটু দেখাচ্ছি। আচ্ছা, তাহলে কম্পোজিট কণিকার একটা এক্সাম্পল বললাম কি? ডিউট্রন কণা। ডিউট্রন কণা, এই ডিউট্রন কণার যেটা এক্সাম্পল সেটা হলো হিলিয়াম। কি সেটা? হিলিয়াম। হিলিয়ামটা কি? পর্যায় সারণীতে হাইড্রোজেনের ঠিক পরের মৌলটাই হিলিয়াম। পর্যায় সারণীতে হাইড্রোজেনের ঠিক পরের মৌলটাই কি? হিলিয়াম। তাহলে হিলিয়ামের সংকেত কি? হিলিয়ামের সংকেত হলো এইচি। হিলিয়ামের সংকেত কি? এইচ ই। আর হাইড্রোজেন কি ছিল? 1 ছিল। হাইড্রোজেনের ঠিক পরের মৌলটা যদি হিলিয়াম হয়, তাহলে ভাই বলেন তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত হবে? হাইড্রোজেনের ঠিক পরের মৌলটা যদি হিলিয়াম হয়, তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যাটা কত হবে? থ্যাংক ইউ বলার জন্য। অবশ্যই কি হবে? 2 হবে। কত হবে? 2 হবে। থ্যাঙ্কস। তাহলে হাইড্রোজেন হলো 1, তাহলে হিলিয়াম কত? 2। তাহলে এইটা হলো আমাদের কি? পারমাণবিক কি সংখ্যা। পারমাণবিক সংখ্যা যদি 2 হয়, তাহলে এটা ডেফিনেটলি এটা পারমাণবিক ভর হবে 4। কত হবে? 4 হবে। এইটাকে, এই ডিউট্রন কণাটাকে এইভাবে বলা হয় 4 টু হিলিয়াম নিউক্লিয়াস। যখন আমাদের নিউক্লিয়াসের ব্যাপারটা আসে, তখন আবার এখানে একটা চার্জের ব্যাপার চলে আসে। তখন এখানে একটা কিসের ব্যাপার চলে আসে? চার্জের ব্যাপার চলে আসে। এই 4 টু হিলিয়াম নিউক্লিয়াস। 4 টু হিলিয়াম নিউক্লিয়াস বলতে কি? এখানে একটা পজিটিভ চার্জ আছে। কি চার্জ আছে? পজিটিভ চার্জ। তো এই কখন একটা মৌলের পজিটিভ চার্জ হয় বা কখন একটা মৌলের নেগেটিভ চার্জ হয়, এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করব। তো এই যে ডিউট্রন কণা বা কম্পোজিট কণিকা, তাহলে এইটার এক্সাম্পলটা হলো এই 4 টু হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে আমাদের ছিল শুধুমাত্র ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কিন্তু আমরা সেটা ছাড়াও আমরা আরো কিছু জিনিস জানলাম। যে অস্থায়ী মূলকণিকার ক্ষেত্রে আমাদের কি আছে? পজিট্রন আছে, আবারও নামগুলো আমি বলে দিচ্ছি। পজিট্রন আছে, মেসন আছে, তারপরে পাইয়ন আছে, মিউন আছে, তারপরে আমাদের নিউট্রিনো আছে বা অ্যান্টি নিউট্রিনো, এই এক্সাম্পল গুলো আছে এগুলো জানার জন্য। ঠিক আছে, এগুলো একটু আপনারা যদি খাতায় লিখে রাখেন বা ভবিষ্যতে বা যদি আহ স্লাইডে এটা নাই, বাট যদি লেকচার কন্টেন্টে ওইখানেও দেওয়া থাকবে। এরপরে আমাদের যেটা কম্পোজিট কণিকা, তাহলে কম্পোজিট কণিকা আমরা কি বলতে পারি? ডিউট্রন কণা। এই ডিউট্রন কণাটা যে কতটা ইম্পর্টেন্ট, এটা জাস্ট আপনারা আর 1.5 বছর পরে যখন কলেজ লাইফে যাবেন তখন বুঝতে পারবেন। মানে এখন আসলে বুঝতে পারবেন না যে সেটা কি পড়াচ্ছে, কেমন পড়াচ্ছে, বা আমি আসলে এই যেগুলো পড়াচ্ছি, মানে আপনার ইন্টারমিডিয়েটে যে আপনাদের কাছে যদি আল্লাহর রহমতে যদি আপনারা সায়েন্স নেন, আপনাদের কাছে খুবই সহজ লাগবে। অ্যাটলিস্ট আমার যেটা কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যেটা বলে দিতে পারি যে একদম তখন ইজি লাগবে।
কারণ আমি আপনাদেরকে ওইভাবেই কেমিস্ট্রিটা আগায় নিচ্ছি যে 9-10 যখন আপনারা ফুলফিল এইভাবে থাকবেন, দেখবেন সবার যেটা হয় কলেজ লাইফে যেয়ে সবার পড়াশোনাটা অনেক কঠিন লাগে। কেন লাগে? কারণ আগে থেকে তারা ঠিকমতো আ এগুলা জেনে যায় না। বাট আমি ওই জিনিসগুলো আগে থেকেই আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। তো যাই হোক, রিটার্ন করাটা 4 টু হিলিয়াম নিউক্লিয়াস। তো আ আমি মনে করি যে আজকের ক্লাসে চাইলে আরো বাড়ানো যেত। কিন্তু আমি ইচ্ছা করেই বাড়াচ্ছি না। কারণ এই টার্মগুলা হলো আপনাদের জন্য নতুন। তো এইজন্য এই যে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ এগুলা থেকে আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সংখ্যা বের করা বা ওই যে আমরা যে জিনিসগুলা ইচ্ছা করেই আজকে স্কিপ করে গেলাম আইসোটোপ বা আইসোবার বা আইসোটোন, এই জিনিসগুলা নিয়ে ডিটেইলস আমরা নেক্সট ক্লাসে শিখব। নেক্সট যে আমাদের ক্লাসটা আছে কেমিস্ট্রিতে সেখানে শিখব। তো আজকে তাহলে আ যতটুকু পড়ছি এতটুকু তো সবাই বুঝছি, তাই না? মোটামুটি। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। কারণ ওই জিনিসগুলা শিখতে গেলে আজকে এক ক্লাসে হবে না। আবার আরেকটা ক্লাস আমাদের লাগবে। আমরা নেক্সট ক্লাসে শিখব। নেক্সট ক্লাসে সবাই প্রেজেন্ট থাকবেন। আর খুব বেশিক্ষণ তো ক্লাস হয় না। আ য ১ ঘন্টার যে ক্লাসটা ৫০ মিনিট, ৫৫ মিনিট বা ১ ঘন্টা এই সময় একটু মনোযোগ দিয়েন। ঠিক আছে? তাহলে আপনাদের জন্য পরবর্তীতে খুব ইজি হবে। ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে।